আপনারা ভুক্তভোগী যারা আছেন তারা প্রিয় দর্শক সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউর এখনকার লাইভ। আমরা রয়েছি সিলেট জিন্দাবাজার হক সুপার মার্কেটে এবং আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব আমিন রহমান ট্রাভেলস নামে একটি ট্রাভেলসের প্রতারণার শিকার হয়েছেন সিলেটের শতাধিক গ্রাহক। আমরা সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং কিভাবে এই ট্রাভেলসের মালিক প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রায় 20 কোটি টাকার উপরে নিয়েছেন। আমরা এখানে যারা ট্রাভেলসের একজন কর্মরত রয়েছেন ওনার সাথে প্রথমে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার ট্রাভেলসের নামে এবং বিভিন্ন মানুষ অভিযোগ করছেন যে আপনার ট্রাভেলসের মাধ্যমে ওনারা প্রতারিত হয়েছেন এবং কোটি কোটি টাকা আপনারা হাতিয়ে নিয়েছেন। এই বিষয়টা সম্পর্কে আপনি কীভাবে কী বলবেন? সিলেটি ল্যাঙ্গুয়েজের হইতে ওখানে হয়েছে যে একটা ফার্স্টে আমরা ফোন অফ পাইছিলাম যে বস আমরা তো অফ পাইয়া আমরা সবে বুঝছিলাম তাইনে ওখান কাহিনী হয়েছে পরে তাইনে আবার গতকালকে আমরা সব লগে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা দিয়ে আমরা সব লগে যোগাযোগ করছেন হয়েছেন যে একটা প্রবলেম হওয়ার কারণে তাইন আগে এখান থেকে আগে সিলেটও নাই বা দেশও নাই তাই অন্যখানো আসেন আর যে ফ্লাইটও আর হতে আসিল ও ফ্লাইট লইয়া ও একটু বেজাল আসেন কিন্তু সবর লগে হয়েছেন যে এক সপ্তাহ সময় দিতে এক সপ্তাহ ভিতরে যে চালান হোক তাইন সবরা ফ্লাইট দিয়ে দিরা আবার তাইন আজকে ওহন তাইন সবর লগে আবার স্পিকারও দিয়া মারছি সবরেও শুনাইছেন যে এক সপ্তাহ সময় দেওয়া লাগে তাই টেহা লইয়া পারত না তাই এক সপ্তাহের মধ্যে যে চালান হোক ফ্লাইট দিবা আর যদি না দিতে পারেন যারা টেহা আছে সবার টেহা ফেরত পাবেন। আপনি কোন পোস্টে আছেন? আমি পোস্টে বলে তো আমি হইছে তাই যে পাসপোর্ট এগুলো স্ক্যানিং করি একটা পাইলো না যে কম্পিউটার জাস্ট আর কিছু না অফিসের কাজটা করেন? জি জি জি। আপনার নামটা একটু বলবেন? জি আমার নাম মারুয়া বেগম চৌধুরী। আচ্ছা আসলে আমরা ওনার কাছ থেকে যে বিষয়টি জানলাম যে ওনার সবাই ওনার কাছ থেকে একটু যে বিষয়টা জানতে পেরেছি আমরা যে উনি ওনার যে পরিচালক রয়েছেন আমিন রহমান মেবি আমিন রহমান ওনার সাথে উনি একটু আগে কথা বলেছেন এবং উনি এক সপ্তাহ সময় চেয়েছেন এবং যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আসলে এটা কিভাবে কি হলো, কিভাবে উনি কোন প্রতারণার ফাঁদ পেতে সবার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। ভাইয়ের সাথে একটু কথা বলি আমি যে আপনি তো একজন গ্রাহক ছিলেন, যে কিভাবে আপনি এই ট্রাভেলস সম্পর্কে জানলেন এবং ট্রাভেলসে টাকার কত টাকা দিয়েছেন এবং আপনার সাথে কি হয়েছে সেই বিষয়টা একটু সার্বিক বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম রুহুল আমিন, আমার গ্রাম পশ্চিম বুটারগ্রাম, থানা জকিগঞ্জ। আমি রোমানিয়া বিষয়ে যখন পাসপোর্ট করি আমার চাচা বলছিলেন, চাচা একটা আমিন ভাই বাসার পজিটিভ সাইডে আমার চাচার বাসা, উনিও একজন ব্যবসায়ী, উনি আমাকে ওনার সঙ্গে 6 লক্ষ টাকা মানে ফুরাইয়া রোমানিয়া ফাটাইবা টাকা 50,000 আগে আর বাকিগুণ রোমানিয়া পৌঁছার পর তখন আমার ওয়ার্ক পারমিট আইছে আওয়ার পরে এক এক আমাকে চাপ দিতেছেন টাকা দাও তোমার কাগজ নাও। তখন আমি বলি ভাই আমার যদি টাকা দিয়া কাগজ নিত এটা কোন ধরনের, তখন উনি আমি আর অন্ধবিশ্বাস হয়ে গেছি। এখানে আসার পর অনেক রকম কথা বলি, এখানে আসার পর আমার মাথাটা শান্তি হয়ে যায়। আমিন ভাই ফেসটা দেখার পরে এত ভদ্র চেহারা উনি ব্যবহার করতেন। তখন পুরা 5,20,000 টাকা আমার কমপ্লিট হয়ে গেছে, ভিসা আমি পাইছি গেছি কারিগরি শিক্ষার ট্রেনিং নেওয়ার সময়। তখন আমি ভিসাটা ইন্ডিয়া এমবেসিতে পাঠাইছি আর একটা ট্রাভেলসের মাধ্যমে। তখন এমবেসিয়ে বলছে যে এটা ফেক ভিসা। তখন আমি এখানে একটা কর্মরত রাজীব নামে পরিচিত, রাজীবরে বলছি ভাই ওই থেকে এই পর্যন্ত আলামিন ভাই কই বলে, উনি এখন এখানে নাই, আমাকে বলেন বলে ভিসাটা তো ফেক। উনি বলছেন যে ভিসা ইন্ডিয়াত এমবেসি যেগুলো পাঠানো হয় ইন্ডিয়া এমবেসি ওগুলো বন্ধ করে রাখছে, যেটা ফাটাইবা আসল ফাটাইলেও নকল দেখায়, নকলটা ফাটাইলেও নকল দেখায়। তখন ওনার উপরে আমি বিশ্বাস করে 5,20,000 টাকা আমি ওনার সাথে লেনদেন করছি চেকের মাধ্যমে। তখন আমার ফ্লাইটটা ছিল মার্চের 3 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ যারা আসিল, 24 তারিখের বাইর লোকে আমার যোগাযোগ হয়েছে, উনি ডাকাত গেছেন। তো লাস্ট 3টার সময় উনি যোগাযোগ করি বলছেন যে আমার অ্যাকাউন্টে তুমি যা টাকা আছে আমি যার সাথে পরিচিত মানে যে গেছে ডাকায় উনি কইছে যে সব টাকা ক্লিয়ার করো। পরে 2.5 লক্ষ টাকা ওনার লাস্ট 3টায় লেনদেন হওয়ার পরে আমি একজনের কথা জানি, আর আরও বাকি লেনদেন হয়েছে। একজন আমাকে বলছে 2.5 লক্ষ টাকা দেওয়ার পর ও যে সিম বন্ধ করছিল আর এখনো পর্যন্ত মানে খুলে নাই। বৃহস্পতিবার না বুধবার সঠিক আমি বুঝলা গেছি। তখন খবরটা যখন আমি রাত 12টার সময় রাজীবে আমাকে জানাইছে যে ওই থেকে ও পর্যন্ত, তখন ভাই আমি বাসা মরায় আমার লোকের সমান হয়ে গেছিল, আমি বলেছি আমার হার্ট স্ট্রোক হবে এইরকম। তখন আমার ফাদার এসে আমাকে বুঝাইছে যে ওই থেকে ওই পর্যন্ত মানে এইরকম করতেছে। এখন পর্যন্ত ফোন দিলে ফোন ধরে না, ওনার মোবাইল দিয়ে আমি মেসেজ করছি, উনি বলছেন কথা বলছেন, ওনার মোবাইল দিয়ে মেসেজ এখনো দেখেন মেসেজ আছে কিন্তু উনি আনসার দেয় না। এখন আবার সিমটা বন্ধ করে লাগছে, দুবাইয়ের একটা নাম্বার দিয়ে উনি হোয়াটসঅ্যাপ খুলছে, এখন দুবাইয়ের নাম্বারটাও বন্ধ। বর্তমানে উনি দেশে অবস্থানে আছে। ভাইয়া আর আপনি আর কিছু বলেন? আচ্ছা আমরা অন্য আরেকজন ভুক্তভোগী ভাইয়ের সাথে কথা বলতে চাই যে আপনাদের পরিচয়টা কিভাবে এবং কত টাকা দিয়েছেন এবং এখন কি কোন পর্যায়ে আছে? আমার একটা বন্ধু আর কি সিলেটের ডাক পত্রিকার মাধ্যমে প্রথমে জানছে যে এখানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হয়।
তখন যখন সে জানছে তখন ওনার সাথে এসে কথাবার্তা বলছে। উনি বলছেন যে আগে অ্যাডভান্স কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি ওই যে ওয়ার্ক পারমিট হওয়ার পরে কিছু টাকা দিবেন, আর তারপরে যখন ভিসা আর টিকিট হয়ে যাবে তখন পুরো টাকাটা দিয়ে দেবেন। তখন 6 লক্ষ টাকার ওর সাথে কন্ট্যাক্ট ছিল। যখন ওর সাথে 6 লক্ষ টাকার কন্ট্যাক্ট ছিল, যখন সে ওয়ার্ক পারমিট আসছে, উনি বলছেন যে আপনাদের ওয়ার্ক পারমিট আসছে, কিন্তু ওয়ার্ক পারমিট হাতে দেন নাই উনি। উনি এসে শুধু একটা ছবি দেখাইছেন যে এই ওয়ার্ক পারমিটটা আসছে আপনাদের, তা এখন আপনাদেরকে বিএমইটি ট্রেনিং নিতে হইবে, কারিগরি ট্রেনিং নিতে হইবে, তারপরে আপনার ভিসা আসবে। তখন তারা ওই বিএমইটি ওই কারিগরি টিকিট করছে, বুঝছেন নি, কারিগরি ট্রেনিং করছে, করার পরে তারপরে মানে উনি ওই যে বলছেন ভিসা হয়ে গেছে। এখন আপনার 24 তারিখ ফ্লাইট, বুঝছেন, তাহলে 24 তারিখ ফ্লাইট, আপনাকে 2 দিন আগে ঢাকা যেতে হবে, 22 তারিখে আপনাকে ঢাকা যেতে হবে, গিয়ে আপনি ওই করোনার মানে টেস্ট করাইতে হবে। তখন টেস্টটা যদি নেগেটিভ, আমাদের এজেন্সির মধ্যে আমরা বললাম তাহলে ওটা সিলেটে হয়, আমরা তো সিলেক্ট করে যাবো। বললাম না, ওটা আপনার ঢাকায় গেলে যদি ওটা পজিটিভ আসে ওরা নেগেটিভ করে দিবে, আমাদের এরকম মানুষ আছে। তাহলে টেস্ট করার দরকারটাই কি? যদি আপনার পজিটিভ রিপোর্ট নেগেটিভ হয়ে যায় তাহলে টেস্ট না করে আপনি রিপোর্ট একটা দিয়ে দেন। মানে না না, এটা একটা মানে ফর্মালিটি আছে, আর তাছাড়া ভিসা তো আপনাদের হাতে দেওয়া যাবে না, আমাদের ওখানে ঢাকার যে এজেন্সি আছে ওই এজেন্সি আপনাদের মানে ভিসাটা দিবে, বুঝছেন। তখন আমার ওই যে ফ্রেন্ড ও মানে গেছে ঢাকায়, যাওয়ার পরে 22 তারিখ গেছে, যাওয়ার পরে ওনাদের ওই এজেন্সির লোককে একজন ওনাকে এসে রিসিভ করছে, বলেছে আপনার যে আপনি 24 তারিখ 2টার দিকে আসবেন, আপনার মানে স্যাম্পল নিয়ে আমরা আধা ঘন্টার ভিতরে রিপোর্ট দিয়ে দিব। ও 2টার দিকে গেছে, যাওয়ার পরে ওর স্যাম্পল নিয়েছে, নেওয়ার পরে ওর মানে টাকা কিছু বাকি ছিল, বুঝছেন। বলছে আমার ভিসা দেন, টিকিট দেন। উনি বলছে টাকা ভিসা দিয়েছে, টিকিট দিয়েছে, আপনার ওই যে রিপোর্ট ওকে হয়ে গেলে আপনার ভিসাও দিব, টাকাও দিব, মানে টিকিটও দিব, আর আপনি এখন যে আপনার টাকা বাকি রয়েছে বাকি টাকাগুলো আপনি পেমেন্ট করে দেন। মানে বাকি টাকাগুলো পেমেন্ট করছে, করার পরে এখন মানে ওই যে লোক ওর ইয়ে নিচ্ছে, স্যাম্পল টেম্পল নেওয়া হয়েছে, ওই লোকের সাথে এখন ফোন করে ওই লোক নাই। তখন আমিন ভাইকে ফোন দিছে, এখন আমিন ভাইয়ের মোবাইলও বন্ধ। তখন যখন ট্রাভেলসের লোক আদার্স যারা লোক আছে তাদের সাথে যোগাযোগ করছে, এখন ওনারা বলতেছে আমিন ভাইয়ের সাথে আমাদের মুহূর্তে যোগাযোগ করছে না, মোবাইলটা বন্ধ। তখন মানে আমাদের আরও ফ্রেন্ড অনেকগুলো আছে যারা মানে এখানে টাকা দিছিল, একজন দিছে বিশ্বাস হয়েছে, আরেকজন দিছে, একজন দিছে বিশ্বাস হয়েছে, আরেকজন দিছে, এভাবে করে করে যখন সব লোক মানে একজনের সাথে আরেকজনের তো যোগাযোগ আছে, বুঝছেন। তো এখন অন্য যারা আমার আরেকটা ফ্রেন্ড 26 তারিখ যার ফ্লাইট, ওর সাথে যোগাযোগ করছে, 28 তারিখ যার ফ্লাইট, ওর সাথে যোগাযোগ করছে যে এরকম অবস্থা, এখন তো আমিন ভাইরে পাইতেছি না, তোমরা তো সিলেটে আসো, তোমাদের তো ফ্লাইট 26 তারিখে আর মানে 27 তারিখে আছে, তোমরা একটু ওনার বাসায় যাও বা ওনার অফিসে যাও। তখন কেউ আসছে অফিসে, কেউ গেছে বাসায়, এবং বাসায় গিয়ে যাচ্ছে যে বাসাটা তালা মারা, বুঝছেন। তার আগে ওই 8:30টার সময়, রাত্রে 8:30টার দিকে ওই ওনার অফিসের একজন মানে কর্মচারী ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছে। উনি বলছেন যে ওনার বাসায় গেছেন প্রথমে, উনি যে ওনার ওয়াইফকে বলছেন যে আপনার স্বামীর আর আদার্স কোনো নাম্বার থাকলে দেন, আপনার স্বামীর সাথে তো আমাদের যোগাযোগ হচ্ছে না, আমাদেরকে তো ওই যে ক্লায়েন্টগুলো আইসা মানে আমাদের জিজ্ঞাসাবাদ করতেছে যে উনি আসলে কোথায় আছেন, ওনার সাথে তো আমরাও যোগাযোগ করতে পারতেছি না, নাম্বার দেন। তো ওনার ওয়াইফ নাকি বলছেন যে আমার কাছে ওনার আদার্স আর কোনো নাম্বার নাই। তখন ওই যে সব লোকগুলা গেছে ওনার বাসায়, যাওয়ার পরে দেখছে যে বাসায় মানে তালা মারা, বুঝছেন, ভিতর দিকেও তালা মারা, বাইরের দিকেও তালা মারা। যখন ভিতর দিকেও তালাবদ্ধ, বাইরের দিকেও তালাবদ্ধ দিকে সব মানে আরও একজনের মাধ্যমে আরেকজন জানতেছে। তখন ওখানে প্রায় সদস্য লোক মানে জড়ো হয়েছেন, জড়ো হওয়ার পরে ওখানে পুলিশ আসছেন, ওখানকার নাকি কমিশনারও আসছেন, কমিশনার সাহেব যিনি আসছিলেন উনিও আসছিলেন, প্লাস ওই যে এলাকার ওই যে গল্লি যেটা ছিল ওই গল্লির মানে সভাপতি যিনি তিনিও আসছেন, মুরব্বী যারা আসছেন। আইসা সবাই দেখতেছেন যে বাসার ভিতরে আসলে বোঝা যাচ্ছে যে বাসার ভিতরে কেউ একজন আছে, কিন্তু মানে এখন কারো আর রাইট মানে কেউ আর ওই যে তালাগুলো ভাঙতেছে না বা উশৃঙ্খলা করতেছে না। তারপরে যখন মানে সারারাতি এরকম ছিল, কারোর সাথে কোনো যোগাযোগ হয় নাই, বুঝছেন। তাহলে দু একজন লোক এসে বলছেন যে আমাদের সাথে মানে উনি ভয়েস দিচ্ছেন হোয়াটসঅ্যাপে দুবাই একটা নাম্বার থেকে, যে উনি ইমিডিয়েটলি দুবাই চলে গেছেন, উনি মানে এজেন্সির সাথে কি একটা প্রবলেম হয়েছে, তো এখন উনি ইমার্জেন্সিভাবে দুবাই চলে গেছেন, দুবাই থেকে উনি আসতেছেন উনি, আর ওই যাদের ফ্লাইটগুলো মিস হইতেছে ওই ফ্লাইটের যারা ভুক্তভোগী আছে ওদের সাথে আমি যোগাযোগ করতেছি। আমি এখন আমাদের প্রশ্ন হলো, যদি উনি দুবাই চলে যান, মানে ওনার আধা ঘন্টা আগে একটা এজেন্সির সাথে ওনার মারামারি হয়েছে বা ঝগড়া তর্ক হয়েছে, তো আধা ঘন্টার পরে উনি দুবাই কিভাবে চলে গেলেন, বুঝছেন। তারপরে ওই যে ম্যাডাম যে বলতেছেন ওনার সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার যোগাযোগ হইতেছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দুবাই, বুঝছেন। তখন ওই যে ওনার কাছ থেকে আমরা নাম্বারটা কিন্তু নিছি, নেওয়ার পরে এখন আমরা ওই যে দুবাই লোক যারা আছে আমাদের ভাই বান্ধব আছে না, ওদের সাথে ওদের কাছে এই নাম্বারটা দিছি, দেখেন তো ওই নাম্বারটা মানে সচল আছে কিনা দুবাইতে। তখন ওরা বলতেছে না এই নাম্বারটা তো দুবাইতে সচল নাই, বুঝছেন। তাহলে এখন আমরা যে ওনার কোথাও বিশ্বাস করবো সেটাও কিভাবে, মানে আমরা মানে কিছু বুঝতে পারতেছি না। এখন এখানে অনেক লোক আছে যারা মানে 20 লাখ 25 লাখ টাকা, কেউ 30 লাখ টাকাও দিছে, বুঝছেন। এখন অনেকে মানে সুইসাইড করতে যাইতেছে, এরকম প্ল্যানিং আছে। অনেকে 50,000 1 লাখ দিচ্ছে, অনেকের পাসপোর্ট আছে, বুঝছেন ভাই। এখন লোকের যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট তো ইম্পর্টেন্ট আছে। এই যে পাসপোর্টটা উনি এই যে 200-300 মানুষের যে পাসপোর্ট নিছেন, এই যে অনেকের কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা করে নিছেন, এগুলো নিয়ে এখন উনি উদা হয়ে গেছেন। এখন এই যে লোকগুলা কেউ আছে গাড়ি বিক্রি করছে, এখন
শুনতে পারতেছি আমরা, কেউ আছে আপনার স্বর্ণ অলংকার বিক্রি করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু বিক্রি করে মানে টাকা দিয়েছে, অনেক স্বপ্ন ভরসা নিয়ে দিছে। এই যে সবাই ইয়াং লোক, বুঝছেন, এখন এই ইয়াং লোকগুলা যদি এই ক্ষয়ক্ষতির শিকার হয়ে বিপদে যায় তাইলে এর দায়িত্বটা নিবে কে? আর উনি একজন ট্রাভেলস ব্যবসায়ী, আমরা দেখতে পাচ্ছি উনি একটা সার্টিফাইড ট্রাভেলস ব্যবসায়ী, মানে ওয়ার্ক পারমিটে উনি অ্যাওয়ার্ডও পাইছেন। তাইলে একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ব্যবসায়ী উনি যদি মনে করেন যে এরকম চিটিং করেন, তাইলে এই যে লোকগুলা যে মানে সন্ত্রাসী পথ যদি বেছে নেয়, খারাপ পথ যদি বেছে নেয়, এই রেসপন্সিবিলিটি তা নিবে কে? এই জন্য আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ করতেছি যে বিষয়টা আপনি একটু খাতিয়ে দেখেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই যে গরিব লোকগুলা, এই যে অসহায় লোকগুলা, অনেকে মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলা, ওরা যাতে মানে অসহায় পাসপোর্ট টিকিট পায় বা টাকাগুলা পায়, যে ওটার ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। এই বিষয়টা সঠিক তদন্ত করার জন্য আমি অনুরোধ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী সাহেবের কাছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই মোহাম্মদ সজমুল ইসলাম খানের সাথে, যিনি আগে প্যানেল চেয়ারম্যান ছিলেন এবং ইউপি সদস্য ছিলেন। আপনি কিভাবে এখানে জড়িত হলেন এবং আপনার ওনার সাথে কি লেনদেন সেই বিষয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে আমি যখন দেখি সিলেটের ডাক পত্রিকাত রুমানিয়াত 90 দিনের ভিতরে রুমানিয়াত লোক নিয়োগ হয়েছে, তখন আমি বিষয়টা হইল কি একটু ভাবার পরে হইল কি আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড শাকিল নাম, শাকিল সেখানে আসিয়া যোগাযোগ করছে, যোগাযোগ করিয়া ডিসেম্বর হবে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে হইল গিয়া তার পাসপোর্ট দিছে, পাসপোর্ট দেওয়ার পরে তার পারমিট আসছে, পারমিট হওয়ার পরে হইল গিয়া আলমপুর ট্রেনিং পাওয়ারম্যান নাকি তা মেন পাওয়ার করা লাগে গেছে, সপ্তাহ ঠিক আছে। 24 তারিখ উনার হইল 24 তারিখ এর ও তার দেখা দেখি যে কিছু আগুয়াই গেছে গিয়া, তার 6 লক্ষ টাকা তার বুড়ানি হয়েছে। তখন আমি আমার ছোট ভাই লাগে আইসি, আয়ার পরে হইল গিয়া আমি নাই লগে যোগাযোগ আলাপ করছি, আলাপ করার পরে আমি ভাইয়ে কইছেন যে আগে 6.5 লক্ষ টাকা যখন 7 লক্ষ টাকা দিতে হবে, প্রথম দেওয়া লাগবে 50,000 টাকা, আর পারমিট হওয়ার পরে 50,000 টাকা, আর ভিসা হওয়ার আগে 6 লক্ষ টাকা, ভিসা পাওয়ার পরে 6 লক্ষ টাকা যাওয়ার আগে। বললাম ভাই ঠিক আছে, আমি দিব আপনার কথা শর্ত আমি রাজি। আমি 50,000 টাকা পাসপোর্টে আর টাকা 50,000 টাকা আমি দিছি, আমার কাগজপত্র দিছি হইল গিয়া তারা ক্লিয়ারেন্স সহ আমার ছোট ভাই আনিয়া দিছি, আনার পরে দিছি, দেওয়ার পরে হইল গিয়া এখন 15-20 দিন পরে উনি আমার লোক যোগাযোগ করছে যে আমার ছোট ভাই পারমিট আসছে আর 50,000 টাকা দেওয়ার লাগে। আমি বললাম ভাই ঠিক আছে, আপনার 50,000 টাকা আমি বলছি, আমি 50,000 টাকা আমি দিলাম, 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে দিলাম, ও আগামী মাসে 24 তারিখ যেহেতু আমার ছোট ভাই ফ্রেন্ড শাকিলের ফ্লাইট 24 তারিখ, আমার কি লোকটা দেখিলাই পরে তাদের টাকাটা দিই, বাকি টাকাটা দিই আমার যেহেতু 24 তারিখ এই লোক এই শাকিল যে একটা খুব ভালো একটা বদ্ধ ছিল, গোলামগঞ্জের সুপরিচিত ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ করে খুব পরিচিত একটা লোক, সে 24 তারিখ তার ফ্লাইট আগর দিন 2 দিন আগে ঢাকাত পৌঁছেছে, পৌঁছার পরে হইল গিয়া 11:30 সময় রাত্রে ফ্লাইট, যখন হইল গিয়া 4টা আমার লোকে থাকিল আলাপ হয়েছে, 4টা এখন তো আমি তার যোগাযোগ করছিলাম, 4টা পরে আর তার যোগাযোগ নাই, এদিন আর তো কোনো ফ্লাইট নাই না হয়ে কালকে সকালে সিলেট আসছে, এখনো আছে। বিষয়টা খুব মর্মাহত দুঃখ লাগে যে একটা স্বপ্ন মৃত্যু তরুণ যুব সমাজের এরা বিপদগামী হবে। এই মুহূর্তে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি যে এই মুহূর্তে একটা পদক্ষেপ নেওয়া লাগে, আনালে 200-300 ছেলেদের জীবন নষ্ট, ভবিষ্যতে কি ধরনের ভূমিকা পালন হবে বা কি হবে এই অবস্থায়, এই উত্তরোত্তর জন্য আমি সকলের দৃষ্টি কামনা করি। আসলে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করি, আমরা ভুক্তভোগী আরেকজনের সাথে কথা বলতে চাই এবং আসলে ওনারা এই ঘটনার পর কি ধরনের আইনি প্রক্রিয়ায় গিয়েছেন সেই বিষয়টাও জানার চেষ্টা করব, যে ওনারা আইনি কোনো প্রক্রিয়ায় গিয়েছেন কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করবো। আমরা আরেকজন ভাই কি মানে ভুক্তভোগী, জি ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা যখন বুঝলেন আমিন রহমান ট্রাভেলস আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছে, তখন আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? ভাই আমি গত 24 তারিখের ফ্লাইটের যাত্রী আসলাম, বুঝছেন নি, আমারে গত 24 তারিখ সকালে আমি 23 তারিখ ঢাকাত গেছি,
23 তারিখ ঢাকা যাওয়ার পরে আমি হোটেলও আসতাম যথারীতি আমার লগে বিকাল 4টা পর্যন্ত বিচারার মাত হইছে 4টা 8 মিনিট পর্যন্ত আমার মাত হইছে মাত হওয়ার পরে বিচারায় আমার কইছেন বারবার যে ভাই আপনি আমার বারবার কল দিন না জানো আপনি আমার টেক্সট করেন জানো আমি লোকালোক উত্তর দিব আপনারে ঠিক আছে আমি মনে করছি যে হয়তো আমরা কইছেন যে আপনারা খামিব আমি বিজি এখন তাই নিকান কোয়ার পরে আমি ওলা কইছি যে ঠিক আছে হয়তো বিচারা বিজি থাকতেই পারে বা কোনো ধরনের কোনো প্রবলেম থাকতে পারে ঠিক আছে আমি টেক্সটও করবো আমি টেক্সট করছি ভয়েস দিছি বিচারায় আমার রিপ্লাই দিছে 4টা 10 মিনিটও আমি 2বার কল দিছি আমার 2বার লাইন কাটিয়েছে কাটিয়ে 3 নম্বর বারের সময় আমার ফোন কাটিয়ে বন্ধ করে দিছে ফোনটা এরপরে আমি রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ওয়েট করে যখন দেখছি না আমি আশাও তৈ গেছি হওয়ার পরে আমার লগে আরও ভাই আসলা হোটেলও বেশ কয়েকজন ভাই আসলা তার মাঝে একজন গেছে ভাই একদম বিটামাটি বেশিয়া গেছে বিচারা লগালগ সেন্সলেস হয়ে গেছে আমি তারে হোটেল রুমে নিয়ে পানি টানি দিয়া তার মাথা ঠিক করছি বুঝছই নি ওলা অবস্থার মাঝে পরবর্তীতে যেদিন রাত্রে আর গাড়ি পাইছি না পরের দিন সকালে আমি উঠিয়ে আইছি সিলেট আইতে বিকাল হয়ে গেছে বিকালে হওয়ার পরে আমরা অন্য সব ভাই কিছু ভাই মিলিত হইছিলাম ওই আমরা কিছু মাতকথা মাতিছি আজকে সকালে আমরা গেছি কমিশনার অফিসও আমরা কমিশনার স্যারের লগে কিছু বুঝা লাগিয়ে গেছিলাম যে আমরা জিনিসটা কিলান কিতা করতাম পারি বা কিলান আজকে শনিবার দিন কমিশনার স্যার পুরা ফ্রি আমরা গেছি তার শিডিউল দেখছি নায়ক আসলা তাই আমরা দেখাইছেন পুরাটা শিডিউল ফ্রি কিন্তু তাই আমরা 5টা মিনিট সময় দিছই না বুঝছেন নি কইছেন যে তাই আমরা দেখা করতে পারতাম না বা মিট করতে পারতাম না আমরা কেউ আশা হতো ইয়া বারইয়া গেছি আমরা কোতোয়ালি থানাত কি আমরা ওসি সাহেবের লগে মাতিছি আমরা মামলা দায়ের করতাম চাইছি ওসি সাহেবে কইছেন এই ধরনের মামলা থানাত দিতাম নাই আপনারা কোর্টে গিয়ে ইমার্জেন্সিত গিয়ে মামলা করি আপনারা আউকা বুঝছেন নি আমরা তারপরে এখন কি আপনারা বাংলা বি আইসুন শুনি আমরা অন্য আইসি আপনারা লগে মাতরাম ভাই আমি আমার বাপর জায়গা জমিন বেচিয়া আমি 7.5 লাখ টাকা বেটারে দিছি আমার পুরা টাকাটা পেইড কারণ আমার 24 তারিখের যাত্রী আসলাম আমি নিজে বুঝছেন নি আমার পুরা টাকাটা পেইড আমি খুব সরল বিশ্বাসে বিচারার কাছে আইছি এবং খালি আমি নাই এই 150-200টা মানুষ প্রত্যেকটা মানুষ সরল বিশ্বাসে আইছে বুঝছেন নি আমার লগে বিচারার এগ্রিমেন্ট কপি আছে আপনারা চাইলে ডকুমেন্ট আমি সবটা দেখাইতাম পারমু খুলিয়া বুঝছেন নি আমি একটা জিনিস হয়েছে ভাই বিচারারে খালি আমি যে বিশ্বাস করিয়া টক্সি ইলা নাই প্রচুর মানুষ বিশ্বাস করিয়া টক্সইন আমার এগ্রিমেন্ট কপি আপনারা দেখো সবে আমারে যখন যে টাইমে যেখানোর কথা কইছেন আমি ও টাইমে ও জিনিসটা বলা করছি বিচারার লগে আমি কোনো আর্গুমেন্টও গেছি না কারণ গেছি না আমি বিশ্বাস করছি বিচারার সরল মাত কথা শুনি আমার খুব ভালো লাগছে বিদায় আমি ওই জিনিসটাই করছি এখন ভাই আমরা প্রশাসনের কাছে গিয়া যদি আমরা কোনো ধরনের কোনো হেল্প না পাই তে আমরা সাধারণ মানুষ সকল আমরা যাইমুখ হই জয় এখন আপনারা মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আসেন মাননীয় প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রী বরাবর পররাষ্ট্রমন্ত্রী বরাবর আমি আবেদন করতাম চাই আমি জানাইতাম চাই বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলি একটা জিনিস আছে যেন খুব দ্রুত যে কোনো জিনিস হয় বুঝছেন নি আপনারা দয়া করিয়া এই এতটা মানুষের হাহাকার এতটা পরিবারের হাহাকার একটা পরিবারের লগে তো কতটা মানুষ জড়িত থাকে এতজন মানুষের হাহাকারে আপনারা দয়া করিয়া একটু মূল্যায়ন করোকা আমরা বাঁচাওকা এই ধরনের প্রতারকের আত্মা কিয়া আমরা টেকাগুন আমরা কিলা উদ্ধার করতাম বা টেকাগুন আমরা কিলা পাইতাম এর লাগে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা জেলা পারইন জেলা যেটা করিয়া পারইন আমরা সব আপনারা লগে আছি আপনারা আমরা দয়া করিয়া এই জিনিসটা আপনারা একটা পদক্ষেপ নৌকা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি কইরাম পররাষ্ট্রমন্ত্রী বরাবর কইরাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর কইরাম যদি মানুষটা দেশ আউট হইয়া থাকে আপনারা আও জিনিসটা বার করুকা যে দেশ আউট হইয়া হয়ে গেছে বা তার অ্যাকাউন্টের স্টেটমেন্ট কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে কিলানকিতা করছে না করছে জিনিসগুলো আপনারা ভালো করে তদন্ত করে বার করুকা আপনারা আমরা হেল্প করুকা আমরা তো উদ্দেশ্যরও জনগণ আমরা যাইতাম ওই প্রশাসনে যদি আমরা মুখ ফিরে আনে আসলে প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক ভুক্তভোগীর সাথে কথা বলেছিলাম অনেকেই কিন্তু আমিন রহমান ট্রাভেলসের মাধ্যমে প্রতারিত হয়েছেন এবং আমরা একটু আগে যে ভাইয়ের সাথে কথা বলেছিলাম ওনার 24 তারিখ ফ্লাইট হওয়ার কথা ছিল 23 তারিখ রাত্রে 8টা পর্যন্ত ওনার সাথে আমিন রহমান সাহেবের কথা হয়েছে 4টা পর্যন্ত কথা হয়েছে তারপরে 4টার পর থেকে কিন্তু ওনার সাথে আর কথা হয়নি উনি আশাহত হয়ে ফিরে এসেছেন এবং ওনার সাথে যারা ছিলেন তারা সবাই কিন্তু ফিরে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন সবাই কিন্তু এই অফিসে এসে জড়ো হয়েছেন এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রবাসে যাওয়া তরুণদের এটা স্বপ্নের বিষয় সবাই কিন্তু যার অবস্থান থেকে পরিবারের সবার সাহায্য সহযোগিতা আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতায় জমি জামা মা বাবার সম্পত্তি যা আছে সব বিক্রি করেও প্রবাসে যেতে চান এবং এরকমভাবে এই 300টি যুবকের স্বপ্ন নিয়ে খেলা করেছে আমিন রহমান ট্রাভেলস এবং আমরা এর দ্রুত সমাধান চাই যাতে এই 300 জন স্বপ্নগ্রামী যুবক যাতে তাদের স্বপ্ন হারিয়ে বিপদে না যান আসলে আমরা যদি একটু
লিস্টটা একটু দেখাই যে আমাদের এখানে যারা যারা অনেকেরই আমরা নাম পেয়েছি যারা এখানে প্রতারিত হয়েছেন বা ইয়ে করেছেন তাদের একটু নাম পেয়েছি, নামটা একটু আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা সামান্য অংশ মাত্র, কিন্তু এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে, এছাড়াও কিন্তু অনেক ভুক্তভোগী রয়েছেন যারা এখানে আসেননি এবং কোর্টে আছেন এবং থানায় গিয়েছেন, পুলিশ কমিশনারের কাছে গিয়েছেন। আসলে ওনারা এখান থেকে প্রতারিত হয়ে কিন্তু ওনারা দিশেহারা হয়ে গিয়েছেন। আসলে কোথায় যাবেন, কি করবেন, সবাই কিন্তু ওনাদের জীবনের সব শেষ সম্বল দিয়ে কিন্তু প্রবাসে যেতে চেয়েছেন এবং গিয়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চিন্তাধারা করেছিলেন। কিন্তু এই স্বপ্নতে যখন ভঙ্গ হয়েছে তখন কিন্তু তারা সবাই দিশেহারা। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করছেন, কোথায় গেলে সমাধান পাবেন। তারা পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এটি দ্রুত সমাধান হয়ে যাতে তাদের এই স্বপ্নটা বাস্তবসম্মত হয়। আসলে আমরা জানি যে এই প্রবাসী অধ্যুষিত সিলেটে মাঝে মাঝেই বিভিন্ন কুচক্রী মহল প্রবাসে নেওয়ার নাম করে অনেক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আমরা সিলেটের সচেতন মহল এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই দিককে একটু সুদৃষ্টি দেন, যাতে সিলেটের স্বপ্ন বা তরুণদের স্বপ্ন নষ্ট না হয়ে তারা যাতে প্রবাসে গিয়ে নিজের জীবন এবং পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারেন। আসলে এখনকার পর্যন্ত এই ছিল। আমরা যদি আরেকটু কথা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক যিনি রয়েছেন মুর্শেদ সাহেব, উনি এখানে এই ঘটনা শোনার পর এসেছেন। আসলে ওনার অফিসও এই উপরের ফ্লোরে। আসার যে আমি এই যে এটি ঘটনা ঘটেছে, এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন এবং সমাধানের জন্য আপনি কি পরামর্শ দিবেন? সত্যিকার অর্থে আসলে এই যে বিষয়টি হলো আমাদের সিলেটবাসীর জন্য আমরা লজ্জিত। আমরা সিলেটবাসীর লজ্জা এটা। আমাদের সিলেটের যুবকরা, যুব সমাজ, ওনারা তো আপনার এই প্রবাসে যাওয়ার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকেন। ওনারা আপনি যেটা বলছেন যে জায়গা জমি, বিটে বাড়ি সব কিছু বিক্রি করে এনে ওনারা দেন। আসলে আমিন রহমান ট্রাভেলস আমার অফিসের নিচতলায় অবস্থিত, কিন্তু আমি কখনো আমিন রহমান ট্রাভেলসে অনেক সময় দেখতাম যে অনেক মানুষ এসে ভিড় করতেছেন বা অনেক পেরেশানি করতেছেন। তো তারপরেও আমি বলবো যে আমিন রহমান ট্রাভেলস যতটুকু বুঝতে পারতেছি ওনারা কিন্তু আসছিলেন আমার অফিসে। আসার পরেই আমি বাংলা বিউকে কল দিই যে আসার জন্য। তো আমি আপনার ওনাদেরকে আমি একটাই পরামর্শ দিয়েছি। আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জননেতা জনাব ইমরান আহমদ মহোদয়ের PS সাইফুল সাহেবকে আমি ফোন দিয়েছিলাম। উনি বলছিলেন, উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি এক কাজ করেন, যে যারা ভুক্তভোগী আছেন ওনাদেরকে দিয়ে কয়েকটা জিডি করালে সে যদি দেশের ভিতরেও থাকে তো পরবর্তীতে সে দেশ থেকে বাইর হতে পারবে না। তখন আইনশৃঙ্খলা বাহিনী যদি আপনারা যদি কোনো ব্যবস্থা নেন, গ্রাহকরা যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে তাকে যত দ্রুত সম্ভব আটক করা সম্ভব। তো আমি এখন বলবো এইটাই যে আমি করণীয় যে বিষয়টা, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জননেতা জনাব ইমরান আহমদ এবং আমি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। যুব সমাজকে অনেকে বলতেছেন আত্মহত্যা করবেন, অনেকে বলতেছেন বাড়ি ফিরে যাবেন না। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আমার সিলেটবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমি আকুল আবেদন করছি, আপনারা যত দ্রুত সম্ভব এই প্রতারক আমিন রহমান ট্রাভেলসের যে প্রতারক যিনি আমিন রহমান সম্ভবত ওনার নাম, ওনাকে আটক করা হোক। তাহলেই আমার মনে হয় যুব সমাজ কিছুটা স্বস্তি ফিরে পাবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সম্পাদক মহোদয়ের কথা শুনলাম এবং ওনার যে দাবি সিলেটবাসীর পক্ষ থেকে, বা এটা আসলে আমাদের সিলেটবাসীর সবারই দাবি, সিলেটের যত আপমার জনসাধারণ রয়েছেন সবার একই দাবি যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এই ঘটনার সমাধান হোক এবং যারা আমাদের যুবক ভাইয়েরা রয়েছেন তাদের আশা যাতে ভঙ্গ না হয় সেই বিষয়টা প্রশাসন দেখবেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ফ্লোর জুড়েই কিন্তু ভুক্তভোগীরা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কেউ চা পান করছেন, কেউ বসে রয়েছেন। আসলে সবাই একটু আশাহত হয়ে গিয়েছেন, কারণ সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়েই এই আমিন রহমান ট্রাভেলসে এসেছিলেন। সবার সর্বোচ্চ এবং সর্বশেষ সম্বল বিক্রি করে কিন্তু ওনারা অনেকেই এখানে এসেছেন এবং আমরা একটু আগে ভাইয়ার সাথে কথা বলেছিলাম, যিনি বলেছেন যে 24 তারিখ ওনার ফ্লাইটে একজন ছিলেন যিনি সর্বস্ব বিক্রি করে রোমানিয়া যাওয়ার জন্য ঢাকা পর্যন্ত গিয়েছেন এবং রাত্রে ফ্লাইট হওয়ার কথা ছিল, তিনি কিন্তু তাৎক্ষণিক সেন্সলেস হয়ে যান এবং তখন কিন্তু অন্যান্য যারা তার ভাইয়েরা ছিল, অন্যান্য যাত্রী যারা ছিল, তারা তাকে সুস্থ করার চেষ্টা করেছেন। আসলে আমাদের সিলেটে বিভিন্ন সময়েই কিন্তু এরকম প্রতারণার ঘটনা ঘটে থাকে। আমরা আশা করব যে এর ধরনের ঘটনা যাতে আর না ঘটে। আমরা এখন
আমরা বিদায় নিচ্ছি। এখন বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।